স্টেশনটা সত্যি কিরকম গা ছমছমে। ওই লোকটা ঠিক কথাই বলেছে, যেন মনে হচ্ছে আমাদের দিকে কেউ যেন হাঁ করে চেয়ে আছে। আমি দেখতে পাচ্ছি না ঠিক, তবে বেশ অনুভব করতে পারছি। আপনার আপনার কোনো কথা আমার বিশ্বাস হয় না। আপনি পাগলি, সত্যিই আপনি পাগলি, বদ্ধ উন্মাদ। আমার ব্যাপারে জানতে না যে আগে পালা বলছি এখান থেকে। ও কিন্তু আসছে, তখন সামলাতে পারবি তো? গাধা বুড়ি কিন্তু তখন সাহায্য করবে না বলে দিলাম। আজ আপনি শুনবেন একটি গ্রাম বাংলার ভূতের গল্প। তন্ময় সরকারের লেখা হাড়ভাঙির স্টেশন। আজ গল্প পাঠে তন্ময়, গল্পের সূত্রধার আমি সৌভিক। বিভিন্ন চরিত্রে সুপ্রিয়, দেবা, গোড়া, বর্ণালী এবং আমি সৌভিক। শুরু হচ্ছে আজকের গল্প, তন্ময় সরকারের লেখা হাড়ভাঙির স্টেশন। আরে 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 এই 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 কোথায় যাচ্ছেন মশাই? ওই দিকেই যাচ্ছি। ওই দিকে মানে? আপনাদের বাড়ির লোক বলল ওই দিকে স্টেশন আছে। স্টেশন তো আছে, তবে ওই দিকে যেতে হবে না। মানেটা কি? আর আপনি কে মশাই? আপনাকে তো... আপনারা আজ রাতটা এই বাড়িতে কাটিয়ে কাল সকাল সকাল কালিকাতলা রোড ধরে চলে যাবেন। ওই দিক দিয়ে যেতে হবে না। দাদা, আমার মা অসুস্থ, এইমাত্র ফোন করলো বাড়ি থেকে। আজ রাতের মধ্যে পৌঁছাতেই হবে। লাস্ট ট্রেন 11:50, আর এখন তো সবে 11টা বাজে। আর আপনি আমাকে বারণ করছেন কেন? ওহ দাদা, আপনি একটু এই ছেলেটাকে বোঝান না, এই দিকে এত রাতে যেন না যায়। বেকার বেকার হ্যাকাতে করতে ছেলেটা। পিন্টু মামার মুখের দিকে চেয়ে দেখলাম কেমন ফ্যাকাশে হয়ে আছে। কিছু কি লুকাচ্ছে আমার কাছে? দেখো মামা, আমি আগে থেকে কিন্তু বলেছিলাম যে রাতের মধ্যে আমি বাড়ি যাব। তোমাকে আগে থেকেই বলা ছিল যে আমার মা অসুস্থ। যে করে হোক আজকে রাতের মধ্যে আমাকে বাড়ি ফিরতেই হবে। তুই কি বলছিস গোপাল? আমারও একমত। কাল পরীক্ষা আছে, আর আজ টাকার জন্য কাজে এলাম। কিন্তু দাদাকে বলাই আছে যে আজ যত রাত হয় হবে, বাড়ি ঠিক যাব। আর এখানে এমন একটা জায়গা, ভোরবেলায়ও গাড়ি চলে না। তার ওপর যা কাঠফাটা ঠান্ডা পড়েছে, সব শালা রিল্যাক্স করতে করতে ওই 6টা নাগাদ গাড়ি চালানো শুরু করবে। তাও ওই সময় গেলেও গাড়ি পাবো না, লাইন দিতে হবে কলকাতার শহরের মতো, বিশাল ঝামেলা। কিন্তু তোমরা বুঝতে পারছো না। হ্যাঁ, তোমাদের সব কথাই বুঝলাম। তোমার পরীক্ষা আর ওনার মা অসুস্থ, কিন্তু হাড়ভাঙি স্টেশনে গাড়ি থামায় না। ওই স্টেশনটা ভালো নয়। আমরা এখান থেকে ট্রেন ধরি না, বুঝলে? আমরা 2 ঘন্টা গাড়িতে গিয়ে বল্লভপুর স্টেশনে উঠি, সেখান থেকেই সব কাজে যাই আমরা। হ্যাঁ। সত্যি বলতে আমি আপনাকে চিনি না। বাড়ির লোক কি আপনি? যদি বাড়ির লোক হয়ে থাকেন তাহলে বলি, আপনি কি নেশা করে আছেন? হ্যাঁ, এরকম কোনোদিন হয় নাকি? পিন্টু মামা দেখো, সময় নষ্ট করো না। আমি এই জন্যই কাজে আসতে চাইছিলাম না। তুমি জোর করে আমাকে কাজে নিয়ে এলে। 10টা পর্যন্ত ডিউটি করবে বলে আরও 40 মিনিট করিয়ে নিল এরা। এগুলো কীরকম ব্যবহার? আমি জানি না। তুমি না হয় গাড়ি করো এখান থেকে, আর না হলে চলো ট্রেনে করে চলে যাব। চলো। হাড়ভাঙি স্টেশন খুব খারাপ। একমাত্র স্টেশন মাস্টার ছাড়া আর ওখানে কোনো মানুষ থাকে না, বুঝলে? তাও সে স্টেশন মাস্টার সন্ধ্যা নামার আগেই ভয়ে পালিয়েছে মনে হয়। এখন ওই স্টেশন পুরোই ফাঁকা। দেখো, আমি তোমাদের দুজনের পরিস্থিতিটা বুঝতে পারছি, তবে নিজেদের বিপদ নিজেরা ডেকে এনো না। এবার তোমরা বড় হয়েছো, বুঝতে শিখেছো
যা ভালো বুঝবে করো, আমি চললাম। খুব ঠান্ডা লাগছে আমার। ও বাবা, সাবধানে যাবেন। এই টাকা তো সব মিটিয়ে দিয়েছি, পরে বিপদে পড়লে আমার কথাই মনে পড়বে, দেখে নিও। পিন্টু মামা মাথা ওপর নিচ করে। লোকটা বাড়ির মধ্যে না ঢুকে সামনের একটা অন্ধকার রাস্তা ধরে গটগট করে চলে গেল। আমরা কুয়াশা ঘেরা অন্ধকারের মধ্যে সেইখানে দাঁড়িয়ে রইলাম। আমার চিন্তা হচ্ছে মাকে নিয়ে। বাবাটাও ওরকম, কি জানি কি হচ্ছে। আমাকে বাড়ি যেতেই হবে। কি ভাবছো? চলো, ট্রেন পেয়ে যাব, আর ট্রেনে করেই যাব। ও লোকের কথা বাদ দাও, গাঁজা খেয়ে আছে। ঠিকই বলেছিস, আমিও গন্ধ পেয়েছি। পিন্টুদা, ভেবো না, চলো, দেরি করো না, সবে 11:20। যাওয়ার ইচ্ছে যে পিন্টু মামার নেই তা বেশ বুঝতে পেরেছি। যাওয়ার ইচ্ছে আমারও নেই। এই এত রাতে, তার উপর যা ঠান্ডা, আর এমনিতেই জায়গাটা কিরকম একটা যেন। এখানে কাজে আসার পর থেকেই আমার গাটা কেমন যেন ছমছম করছে। রাত 9টার মধ্যে প্রায় 90% লোক খেয়ে বাড়ির দিকে পালিয়েছে। 9:30টার মধ্যে পুরো জায়গাটা শান্ত। তাও বাড়ির লোকেরা মনোরঞ্জন পাওয়ার জন্য আমাদের বাড়ির মধ্যে নিয়ে গিয়ে মুজরা করালো। রাগ যা হচ্ছে না। যাই হোক, মালের ব্যাগ নিয়ে আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। রাস্তা পেরিয়ে একটা মাঠের ওপরে উঠলাম, কিন্তু আসার সময় তো এই মাঠটা ছিল না। এই কোন রাস্তা দিয়ে যাচ্ছি? তাই তো, এই রাস্তাটাতে কি আগে এসেছিলাম? আরে ধুর, আসার সময় কি আমরা এই রাস্তা ধরে এসেছি নাকি? এটা তো স্টেশনে যাওয়ার রাস্তা। আমরা এসেছি ওই ওই গাঁজাখোরটা, ওই লোকটা কি একটা রাস্তার নাম বললো না, ওইটাই জানি না। যাই হোক, চলো চলো চলো, ট্রেনের সময় হয়ে যাচ্ছে, দেরি করো না, চলো। তিনজনে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম হাড়ভাঙি স্টেশনের দিকে। কিছুটা আসার পর হঠাৎ দেখলাম ফোনের টাওয়ার নেই, উড়ে গেছে। ধুর তেরিকা, ফোনের টাওয়ার নেই। ও পিন্টু মামা, দেখো তো তোমার ফোনে টাওয়ার আছে কিনা। পিন্টু মামা পকেট থেকে ফোন বার করে বলল, না নেই। ম্যাপ দেখবো কিভাবে এবার? বাড়িতে ফোনও তো করতে হবে। এই ভাবতে ভাবতে হঠাৎ কানে এলো ট্রেনের হর্ন। দূর থেকে আওয়াজটা ভেসে আসছে, তার মানে স্টেশনের খুব কাছাকাছি আমরা এসে পড়েছি। চলো চলো, তাড়াতাড়ি চলো, লাস্ট ট্রেনটা পেয়ে যাব। ছুটতে ছুটতে আমরা চলে এলাম স্টেশনের কাছে। স্টেশনে উঠতেই দেখলাম পুরো কুয়াশায় ঢেকে গিয়েছে। চারিদিকে তাকিয়ে দেখলাম প্রাণবন্ধ প্ল্যাটফর্মটি এখন পরিত্যক্ত বলে মনে হচ্ছে। লোকটি ঠিক কথাই বলেছিল। স্টেশনে পা দিতেই গাটা কেমন যেন ছমছম করে উঠল আমার। পুরনো দিনের ল্যাম্পপোস্টের আবছা ঝিকিমিকির নিচে দীর্ঘ ছায়া ফেলেছে। সামনে কাঠের বেঞ্চগুলি প্রচণ্ড নোংরা, যেন মনে হয় অনেক বছর এই কাঠের বেঞ্চগুলিতে কেউ বসেনি। স্টেশনের ওয়েটিং হলটা একটা ভুতুড়ে বাড়ির মতন দাঁড়িয়ে আছে। স্টেশন ঘড়িটি এখন হিমায়িত, একটি ভুতুড়ে অনুস্মারক হিসাবে কাজ করে, যে ঘণ্টাগুলো কোনো আত্মাকে লক্ষ্য না করেই কেটে গেছে বহু বছর। রাতে জনশূন্য রেলওয়ে স্টেশনটি একসময় কি ছিল তার একটি ভুতুড়ে অনুস্মারক। এই জায়গায় আগে হয়তো অনেক লোকজন ছিল, এখন হয়তো নেই। দূরে পেঁচার ঢাক শুনতে পাওয়া যাচ্ছে। আমরা ধুলো ঝেড়ে সেই কাঠের বেঞ্চটাতে বসলাম।
হঠাৎ করে মনে পড়ে গেল ট্রেন আসার আওয়াজ শুনতে পেলাম, সেটা এখন তো আর পাওয়া যাচ্ছে না। স্টেশনটা সত্যি কিরকম গা ছমছমে। ওই লোকটা ঠিক কথাই বলেছে, যেন মনে হচ্ছে আমাদের দিকে কেউ যেন হাঁ করে চেয়ে আছে। আমি দেখতে পাচ্ছি না ঠিক, তবে বেশ অনুভব করতে পারছি। আরে কি সব বলছো তুমি পিন্টু মামা? রাতের বেলা, তাও আবার এরকম নির্জন জায়গা, একটু তো গা ছমছম করবে নাকি? আর আমরা থেমে গেল কথা আমার। বুকিং কাউন্টারের ওখানে দেখলাম কেউ যেন এই মাত্র আমাদের দিকে স্যাঁত করে চলে গেল। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। হ্যাঁ, ব্যাপারটা কি হলো? ভুল দেখলাম না, পরিষ্কার দেখলাম কেউ যেন চলে গেল। কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? না না না, কিছু না কিছু না। এই ট্রেনের আওয়াজ পেলাম, কই ট্রেন তো এলো না। সেটাই তো, আওয়াজ পেলাম দূর থেকে, তাই তো এত তাড়াতাড়ি ছুটে এলাম। এখন তার নামগন্ধই নেই। আমি তখন ভাবছি ওই অন্ধকারের মধ্যে, মানে ওই টিকিট কাউন্টারের ওখানে কেউ কি দাঁড়িয়ে আছে? ফোনের লাইট জ্বালিয়ে যাব একবার ওইদিকে। তারপরে মনে হলো না থাক, কি হয়তো দেখেছি। অলোক, আরে কটা বাজে দেখ না। আর 5 মিনিট বাকি আছে, ট্রেন এইবার আসবে হয়তো। হে মা মনসা মা, ট্রেনটা যেন আজ আসে। কাল পরীক্ষা, ঠিক টাইমে পৌঁছাতে না পারলে বাবা হেভি ক্যালাবে। তোর আর পরীক্ষা, কটা বিষয়ে যে পাশ করিস সেটা দেখবো আমি। এইভাবে শনি দিও না দাদা, সব শেষ হয়ে যাবে তাহলে। জীবনের বইয়ের পাতা খুলেছিস বলে তো মনে হয় না। না পড়েও পাশ করা যায় পিন্টু মামা। সে তো জানি, কিন্তু আমাদের সময়ের মতো হলে আর দেখতে হতো না, বুঝলি তো। আরে রাখো তো তোমাদের সময়। আমি তখন বারবার উঁকি মারছি কখন ট্রেনটা আসবে। খুব চিন্তা হচ্ছে মার জন্য, কেমন আছে কি জানি। হঠাৎ আমার চোখে পড়ল অন্ধকারের মধ্যে রেল লাইন দিয়ে কেউ যেন এই দিকে এগিয়ে আসছে। আমি তাড়াতাড়ি করে ওদের দুজনকে ডেকে দেখালাম যে কেউ একটা এই দিকে আসছে। কিন্তু অবাক ব্যাপার, তাদের দেখাবার আগেই সেই রেল লাইন থেকে আসা আগন্তুকটি কোথায় যেন গায়েব হয়ে গেল। কই, কে আসছে? না না, আমি দেখলাম যে কোনো একজন ওই রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে এই দিকেই আসছে, কিন্তু কিন্তু চোখের পলক ফেলতেই কোথায় চলে গেল তা বুঝতে পারলাম না। কি হলো? ধুর কচুপোড়া, ভুল দেখেছিস হয়তো তুই। এখানে আয় ভাই, বস, শান্ত হ। আমি জানি তুই তোর মার জন্য পাগল হয়ে যাচ্ছিস, সেটা হবারই কথা। আমি তাদের পাশে গিয়ে আবার বসলাম। পিন্টু মামা বলল, হো হো হো, ঠান্ডাটা আজ খুব পড়েছে, কি বল? হ্যাঁ গো, শরীরে কাঁপন দিচ্ছে। উফ, এত ঠান্ডা কেন পড়লো বলো তো? আমাদের ওইদিকে কিন্তু এত ঠান্ডা নেই, পুরো আবাদ জায়গা, তার উপর সামনে মাঠ ঝিল, তাই মনে হয় ঠান্ডাটা একটু বেশি লাগছে, বুঝলি তো। আচ্ছা, তোদের একটা কথা বলবো বলে বারবার আটকে যাচ্ছি, বলবো? বলোই না, বারণ করলো কে? বিশ্বাস করিস আর না করিস, আমার মনে হচ্ছে ওই টিকিট কাউন্টারের ওখানে না কেউ দাঁড়িয়ে আছে। আমি অনেকক্ষণ আগেই লক্ষ্য করেছি, কিন্তু আমি চমকে উঠেছিলাম পিন্টু মামার কথা শুনি। তার মানে সেও আমার মতো ওই ছায়াটাকে দেখতে পেয়েছে। বলো কি, কোথায়, চলো দেখি।
তিনজন উঠে বুকিং কাউন্টারের দিকে এগিয়ে গেলাম। হঠাৎ করে মনে হলো কেউ যেন এই মাত্র আমাদের পিছন থেকে ছুটে চলে গেল। আমরা কেঁপে উঠেছিলাম। এই এই, কি হলো? কে মনে হলো ছুটে পালালো? হ্যাঁ হ্যাঁ, তাই তো। কই কই তোমরাও না সত্যি এত ভয় পাও কেন গো? হ্যাঁ, মেয়েরা এরকম ভয় পায় না। তোমরা যা করছো। আরে না ভাই, পায়ের আওয়াজ পেয়েছি, মিথ্যে কথা বলছি না আমি। তাই তো। হে, কে গেল? আমিও পেয়েছি, কিন্তু ওদেরকে কথাটা বললে ওরা ভয়ে কেউ আর ট্রেনটা ধরতে চাইবে না। মায়ের কথা ভেবে আমাকে শক্ত হয়ে থাকতে হলো। আরে ধুর, কোথাও কিচ্ছু নেই, সব মনের ভুল। এই তো ট্রেনের টাইম হয়ে গিয়েছে। এইবার মনে হচ্ছে ট্রেনটা আসবে। হ্যাঁ, টিকিট কাউন্টারের দিকে আর যাওয়া হলো না। আবার এসে বেঞ্চে বসলাম। এমন সময় ল্যাম্পপোস্টের লাইটটা আপ ডাউন হতে লাগলো। কেমন যেন দপদপ করে শব্দ হচ্ছে। হঠাৎ করে কি হলো? আমরা লাইটের দিকে তাকিয়ে আছি, ঠিক এমন সময় দুম করে কি যেন একটা শব্দ হলো। এই কি হলো? এরকম আওয়াজ কোথা থেকে এলো? ওই কাউন্টারের ঘর থেকে মনে হয় পিন্টুদা। বুক ধুকপুক করতে লাগলো আমার। কি হচ্ছে এইসব? এইরকম অস্বাভাবিক কিছু ব্যাপার রেল স্টেশনে হতে পারে তা তো জানা ছিল না। ওই কাউন্টারের ওখানে কি কেউ দাঁড়িয়ে আছে? আর এত রাতে কেই বা দাঁড়িয়ে আছে ওখানে? হ্যাঁ গোপাল, চল তো দেখি, ওখানে কেউ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। আমি, গোপাল আর পিন্টু মামা এগিয়ে গেলাম কাউন্টারের ঘরের দিকে। ঘন অন্ধকারে কাউন্টারটা ঢেকে আছে, নিকোষ কালো অন্ধকার। ফোনের লাইট জ্বালিয়ে পা ঘষে ঘষে কাউন্টারের কাছে এগিয়ে গিয়ে দেখলাম কোথাও কিছু নেই। ঘরগুলোতে তালা দেওয়া আছে। কিন্তু হঠাৎ করেই আমাদের চোখ পড়ে যায় কাউন্টারের পিছনের দিকে। ফোনের লাইট মেরে ওই দিকে এগিয়ে যেতেই দেখলাম একটা বুড়ি এই টিকিট কাউন্টারের পিছনে শুয়ে ঠান্ডায় কোঁকো করে কাঁপছে। আমরা পরস্পর একে অপরের মুখের দিকে তাকাই। তাহলে এই বুড়িটাই তখন ওখানে দাঁড়িয়েছিল ছায়ার মতো। বুড়িটাকে দেখে ভিখারি বলেই মনে হচ্ছে। তার রাক্ষসী চেহারার এক মাথা সাদা চুল এবং মুখে দীর্ঘ ছাপ পড়েছে। পরনে ছেঁড়া ময়লা কাপড় এবং গায়ে জড়ানো আছে একটা ময়লার চিটচিটে পাতলা তুলোর কম্বল। এই যা ঠান্ডা পড়েছে তাতে সেই পাতলা তুলোর কম্বল তার গরম মেটাতে পারছে না। ও বুড়ি, বুড়ি, আরে এই দেখো, আরে শুনতে পাচ্ছ? বুড়ির বয়স মোটামুটি 60-এর উপরে তো হবেই। পিন্টু মামার কথা শুনতে পেয়ে বুড়ি যেন থতমত খেয়ে গিয়েছিল। তারপর আস্তে আস্তে উঠে বসল। আমাদের দেখতে পেয়ে সে যেন বাক্যহীন হয়ে উঠেছে। সে হয়তো ভাবতেও পারিনি এই সময়, এই এত রাতে আমরা এই রেল স্টেশনে উপস্থিত থাকব। কে রে তোরা? এইখানে কি করছিস? আরে আমরা বহুরূপী, মানে ওই কার্টুনের কাজ করতে এসেছিলাম, তো এখন বাড়ি ফিরবো। তা বাড়ি ফিরবি তো এইখানে কি করছিস মুখ পোড়া? কেন, আমরা ট্রেন ধরে তো বাড়ি যাব। বাড়ি যাবি ট্রেনে করে? আরে হ্যাঁ বুড়ি, কিন্তু তুমি এত রাতে আর এই কনকনে ঠান্ডাতে শুয়ে আছো কেন? তা করবোটা কি? তোমাদের মুখ দেখবো নাকি হতচ্ছাড়া? না মানে এত ঠান্ডা, তুমি বাইরে শুয়ে আছো। এই শোন, এই মাথাটা খারাপ করিস নে, যা যা এখান থেকে চলে যা। ভালো চাস তো পালিয়ে যা, এই বলে দিলুম, না হলে। বলতে বলতে থেমে গেল বুড়ি।
আমরা বিস্ময়ে চমকে উঠেছিলাম। মনে মনে ভাবলাম, এই সুযোগ, বুড়ির কাছে থেকে জানা যাবে এইখানের আসল ব্যাপারটা। কেন বুড়ি, না হলে কি হবে? ভূত আসবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ভূত আসবে। অদ্ভুত এক ভয়ঙ্কর দৃষ্টিতে বুড়ি আমার মুখের দিকে তাকালো। তার চোখ যেন অনেক কথাই আমাকে সেই সময় বলে দিচ্ছিল। একটু গম্ভীর গলায় সে বলল, কেন এলি এই স্টেশনে? তোরা জানিস না এই স্টেশন ভালো না? এখানে নানা রকমের জিনিস হয়। কি হয় বুড়ি? ও আমি জানি না। এই তোরা আমাকে বিরক্ত করছিস কেন রে অনামুকুরা? না, আসলে এই ট্রেনটা কোনো মতে আসছে না। লাস্ট ট্রেনটা কি অনেক লেটে আসে? অনেকক্ষণ চুপ থেকে বুড়ি বলল, এখানে এই সময় কোনো ট্রেন আসে না। যা ট্রেন যাওয়ার ওই সন্ধ্যার আগেই চলে গিয়েছে। কিন্তু এখানে তো দেখাচ্ছে, মানে আমাদের মোবাইলে দেখাচ্ছে। ওসব মোবাইল টোবাইল আমি জানি না। আমি যেটা বললাম তা বিশ্বাস করতে হলে কর, না হলে মর গিজা। হঠাৎ করেই দূরের অন্ধকারের মধ্যে থেকে এক পুরুষ কণ্ঠের ভীতিজনক আর্তরব আমাদের কানে প্রবেশ করল। পালাও পালাও, ও চলে এসেছে, শেষ করবে, চলে এসেছে ও। কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। যে যেখানে পারো পালিয়ে যাও। ও বহুরূপী, ও হলো বহুরূপী, খুব সাবধান। এইরকম অদ্ভুত কণ্ঠস্বর শুনে আমরা তিনজনে বিস্মিত হয়ে গেলাম। বুড়িটিকেও দেখলাম ঠক ঠক করে কাঁপছে। শীতে ও ভয়ে গুড়গুড় করছে কি তার? বুড়িটি এবার কাঁপা কাঁপা গলায় বলল, ঘড়ির কাঁটায় এখন কটা বাজে দেখো তো। 12টা বেজে গিয়েছে। তাহলে ভেবে নাও তোমাদেরও 12টা বেজে যাবে। সে আসছে, বাঁচতে চাও তো পালাও। যাও বলছি, আমি বলছি চলে যাও। কিন্তু কিন্তু আমরা কোথায় যাব? আরে আমরা তো এখানে কাউকে চিনি না, এসেছি এক কাজে। এত বিপদ জানলে তো আর আসতাম না। তোমরা তো সব জানতে। আসার সময় ওই লোকটি তোমাদের বলেনি যে এইখানে না আসতে? কি বলিনি? আপনি কি করে জানলেন? সব জানি, সব জানি আমি। পাকামো তাই না? বেশি পাকামো। এইবার সব পাকামো ঢুকে যাবে। কি ফালতু কথা বলছেন আপনি? হ্যাঁ, চুপ কর তুই। আসল মূলের গোড়া তো তুই। কেন, একটা দিন সেই বাড়িতে থাকলে তোর মাটা কি মরে যেত? নিমেষে বুকের ভিতরটা ধক করে উঠল আমার। আমার মার শরীর খারাপ, এই বুড়িটা জানলো কি করে? বুড়িটি খিলখিল করে হেসে উঠল। ভাবছিস তোর মা কিভাবে অসুস্থ সেটা জানলাম কি করে? সব জানি, সব জানি রে বাচ্চা, সব জানি। তাই বলছি পালিয়ে যা, না হলে কিন্তু বিপদের শেষ থাকবে না। কিরকম খিলখিল করে হাসছে? আমার মা অসুস্থ, কি থেকে কি হয়ে যাবে? আমাকে বাড়ি পৌঁছাতেই হবে আজ। আর তুমি একদম উল্টোপাল্টা কথা বলবে না বুড়ি। এই 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 কাদা বুড়ির উপরে ধমক দিচ্ছিস হতচ্ছাড়া? আমি তোর মুখে না একেবারে নুড়ু জেলে দেব। হেই, তুমি কে বলো তো? তোমাকে দেখে তো ভিখিরি, মানে সাধারণ বলে তো মনে হচ্ছে না। কে তুমি?
আমার ব্যাপারে জানতে না চেয়ে আগে পালা বলছি এখান থেকে। ও কিন্তু আসছে, তখন সামলাতে পারবি তো? গাধা বুড়ি কিন্তু তখন সাহায্য করবে না বলে দিলাম। কে আসবে বলো তো, কে আসবে বলো? এই এই অলোক, এই চুপ কর বলছি। এই এরকম ভাবে কথা বলিস না, চুপ কর। সে যখন আসে তখন লাইট দপ দপ করে, ওই দেখ কিরকম দপ দপ করছে। শত শত নরকঙ্কাল ওই সময় জেগে ওঠে এবং তার পেছন পেছনে এগিয়ে আসে। দুম দুম করে শব্দ হয়, চিৎকার ছুটে আসে নানান দিক থেকে, কিন্তু কোথা থেকে হয় তা জানা যায় না। এই সব যখন হচ্ছে তার সময় হয়ে এসেছে। আরে বাবা, কে সে? সেটা তো বলো, নাটক করছো নাকি? হ্যাঁ, স্পষ্ট করে বললেই তো হয় যে সে কে, কোনো মানুষ নাকি? হ্যাঁ। হঠাৎ করে বুড়ির মুখের দিকে তাকিয়ে বিভ্রান্ত হয়ে যায়। তার মুখটা নিমেষের মধ্যে এত লম্বাটে দেখাচ্ছে কেন? শুকনো চুলগুলো হাহাকারের মতন উঠছে হাওয়ায়, কিন্তু হাওয়া তো হচ্ছে না। শীতল কণ্ঠে বুড়ি বলল, তোর মুখে অনেক বড় বড় কথা শুনছি তখন থেকে। যখন সে আসবে তখন তার সামনে দাঁড়িয়ে থাকতে পারবি তো? আরে কি মুশকিল, বলো না কে আসবে। বলার সাথে সাথেই কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেলাম। আমার ভয়ানক রাগ হলো। এইভাবে ভয় দেখিয়ে কি লাভ পাচ্ছ তুমি? হ্যাঁ, ভয় পাচ্ছি আমরা? তুমি ভাবছো আমরা ভয় পাচ্ছি? হ্যাঁ, কেউ ভয় পাচ্ছি না আমরা। আসলে কেউই আসবে না, বুঝলে? সময় হয়ে এসেছে, একটু অপেক্ষা কর। ওর কথা বাদ দিন, আপনি বলুন, ট্রেন কি আসবে? বললাম তো ট্রেন আসবে না, এটা ভুতুরে স্টেশন। এখানে ট্রেন ভেবে চিনতে দাঁড় করায়, আর এমনিতেই তো সন্ধ্যার পর আর ট্রেন যায় না। ভুল করলাম আমরা, ওই লোকটার কথা শোনা আমাদের উচিত ছিল। কেন? তুই যে বললি তোর পরীক্ষা, ঠিক টাইমে পৌঁছতে হবে। নে নে, এবার দে পরীক্ষা। আরে আর আরেকজন তো মাথা খেয়ে নিয়েছে। আমি ভুল করেছি তোদেরকে কাজে এনে, সব দোষ আমার। রাতে থেকে গেলে এরকম আর হতো না। ছত্ত সব। ওফ, পিন্টু মামা, তুমি এনার কথা শুনে নাচছো? হ্যাঁ, পাগলি হাগলি লোক একটা। চুপ, একদম চুপ, মেরে না কানের গোড়াটা ফাটিয়ে দেবো। উনি ঠিক বলেছেন, হয়তো হতেই পারে এরকম জায়গা। আরে উল্টেই তো আমরাই ভুল করেছি এখানে পা রেখে। এবার কি হবে কাদাবুড়ি? আরে আমরা যে ফেঁসে গেলাম। এই বলছি, কোনো একটা উপায় বার করে দাও গো, কোনো একটা উপায় বার করে দাও। হঠাৎ আবার দূরের অন্ধকার থেকে শোনা গেল কোনো এক বাচ্চার কান্নার আওয়াজ। বিকট চিৎকার করে সেই বাচ্চাটা কাঁদছে। সত্যি বলতে ভয়ে আমরা শিউরে উঠলাম। খটখট শব্দটা আবারও চালু হয়েছে। নে, ইশারা করে বুঝিয়ে দিল সে খুব কাছেই এসে পড়েছে। ওই দেখ, আবারও লাইটটা দপ দপ করছে। এবারে কি করবি তোরা? কিরে বাচ্চা, তর্ক করছিলিস যে, এবার কি করবি? আপনার কোনো কথা আমার বিশ্বাস হয় না। আপনি পাগলি, সত্যিই আপনি পাগলি, বদ্ধ উন্মাদ। সে তো সবাই জানে, এ আর নতুন কি? আমরা কি করবো এবার? বলে দিন না কাদাবুড়ি।
অনেকক্ষণ আগে বলেছি এখান থেকে পালা, শুনেছিস আমার কথা? এখন ঠেলায় পড়ে কি করব? দূর হ, দূর হ জানোয়ার, এবার দূর হ। আমার ভয়ানক রাগ হলো। একটিও কথা না বলে আমি তখনই সেখান থেকে চলে এলাম। আমার পিছন পিছন ওরা দুজন এলো। ব্যাগ নিয়ে এগিয়ে গেলাম সামনের দিকে। ট্রেন না আসায় এমনি আমার মাথা গরম হয়েছিল, তার উপর ওই পাগলি, উফ, মাথা খেয়ে নিল। তুই ফালতু ফালতু এত রাগ করছিলিস কেন? আর করবো না, উল্টো পাল্টা ভাট বকছে। ওর কাছে যাওয়াটাই উচিত হয়নি, শালা মাথা খারাপ করে দিল। কিন্তু উনি তো ঠিক কথাই বলেছে, ট্রেনের যদি আসার হতো তাহলে অনেক আগেই চলে আসতো। পাগলের মতন কথা বলিস না গোপাল। আমাদের চরণ ট্রেন মাঝে মাঝে কতক্ষণ লেট থাকে বল? 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট হয়নি? আর এখন তো সবে 12টা 10। ট্রেন হয়তো কোথাও দাঁড়িয়ে আছে, তাই লেট হচ্ছে। তোরা ওই পাগলির কথা শুনে ঘাবড়ে যাচ্ছিস। নে ঘাবড়া। তাহলে তুই হন হন করে ওদিকে কোথায় যাচ্ছিস? কোথাও যাচ্ছি না, একটা জিনিস দেখব। বুড়ির সামনে দিয়ে চলে এলাম। বুড়ি হয়তো ভাববে আমরা চলে গিয়েছি, কিন্তু আমরা আড়াল থেকে দাঁড়িয়ে বুড়িকে লক্ষ্য করব। সে কি করে আমাদের দেখা দরকার। কেন কেন? এমনও তো হতে পারে যে ওই বুড়ি আমাদের ভয় দেখাচ্ছে। কি বলে ওটা, কালা জাদু না? হ্যাঁ, কালা জাদু করে। দেখুনি, ও যেখানে শুয়েছিল সেইখানে 2টো বড় ব্যাগ, পাশে আগুনের ধোঁয়া ছিল হালকা হালকা। আমার তো সন্দেহ হচ্ছে ওই বুড়িটার ওপর। না হলে কে আসবে আর কে যাবে সেটাও জানবে কি করে শুনি? হ্যাঁ, আমরা দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে বুড়িকে লক্ষ্য করতে লাগলাম, কিন্তু অন্ধকারের মধ্যে ঠিক ভালোভাবে দেখা যাচ্ছে না। তার উপর মারাত্মক কুয়াশা। ভাই, ওই দেখ, ওটা কে? গোপালের হাতের দৃষ্টি লক্ষ্য করে সেই দিকে তাকাতেই আতঙ্কে বিস্ফারিত হয়ে যায়। 2 নম্বর লাইন দিয়ে ও কে কটকট করে হেঁটে আসছে। খিলখিল করে হেসে উঠল সেই বুড়ি। খিলখিলের মধ্যে একটা শিউরে ওঠার মতন খলখল হাসির শব্দও কি মিশেছিল? হ্যাঁ, এই কথাই ভাবতে লাগলাম আমি। একটু আগে যে মহিলা ঠিক মতন উঠতে পারছিল না, সে এইরকম তাড়াতাড়ি হাঁটে কিভাবে? দেখেছিস, আমি বলেছিলাম না এ কোনো বদমাইশ বুড়ি হবে যে কিনা উল্টো পাল্টা কাজ করে। আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছে। এমন সময় পিন্টু মামা আমার কাঁধ খামচে ধরে বলল, ওই দেখ, তাহলে ওটা কে? কে ওটা? পিন্টু আমার কথা শুনে সেই দিকে তাকাতেই হৃৎপিণ্ড মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় আমার। গাধা বুড়ি! তাহলে ওটা কে? হ্যাঁ, অবাক হয়ে গেলাম। এই মাত্র 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হাঁটছিল, এখন সে নিজের জায়গায় এলো কিভাবে? 2 পা সামনের দিকে এগোতেই একটা কোনা গলায় মন্ত্র উচ্চারণের সুর ভেসে আসলো। বৌদ্ধ ইত্য দাত্তবাদং নমং হে পঞ্জিকা সিন্টো নাংলং কালী নমং ভৈরবং নাসিন্না কালিকা ওং নমং। আমরা আরো কাছে যেতেই তার চোখ খুলে যায়। অক্ষিকোটর থেকে বেরিয়ে এসেছে বড় বড় রক্তবর্ণ চোখ, যেগুলো টকবক করে জ্বলছে। যা সব সময় দেখা যায় তা সত্যি হয় না রে বাছা। এই রহস্য এখনো লোকের কাছে অজানা। কিছু অংশ মানুষ ছাড়া এই হাড়ভাঙি স্টেশনে রহস্য কেউ জানে না। আসল ঘটনাকে কেউ কোনোদিন জানবার চেষ্টাও করেনি। 1990 সালে
এই রেল স্টেশনটা নির্মাণ করেছিল। তার কারণ এখানকার লোকজনদের খুব অসুবিধা হতো অন্য স্টেশনে গিয়ে ট্রেন ধরতে, তাই কিছু চিঠির আবেদন পাঠাতে রেল স্টেশনটি নির্মাণ করে দেয় সরকার। কত মানুষের সুবিধে হলো এই রেল স্টেশনটা হওয়ার পর। তবে যেদিন থেকে একটা গর্ভবতী বউয়ের এই রেল স্টেশনে এসে মরল, সেদিন থেকে স্টেশনের ওপর এসে পড়ল এক মারণ অভিশাপ। গর্ভবতী মেয়েটির স্বামী একদম বেকার, তেনায় ডুবে আছে। গ্রামের লোক খুঁজছে মারবে বলে, তাই সে পালিয়ে পালিয়ে বেড়ায়। আর এদিকে সেই বউয়ের নিজের বলতে কেউ নেই। সে অনেক কষ্টে রেল স্টেশনে এলো, তাকে আজ হাসপাতালে যেতে হবে। একটা টিকিট দিন না। এই নিন। এ কি 2 টাকা দিচ্ছেন মানে? 5 টাকা দিন। আমার কাছে তো আর টাকা নেই গো বাবু। আমার পেটে বাচ্চা, বহু কষ্টে এখানে এসেছি গো। দিন না, আমার তো খুব একটা দূরে বাড়ি না, আমি টাকা দিয়ে দেব। খুব যন্ত্রণা করছে পেটে। এটা কি দোকান পেয়েছেন হালখাতা করবেন যে পরে টাকা দেবেন? সরে যান আপনি, বাকি টাকাটা নিয়ে আসুন। যত সব। আমার কথাটা একবার শুনুন না, একবার শুনুন। কাউন্টারের লোকটা শোনেনি বউটির কথা। বউটি কাঁদতে কাঁদতে একটা বেঞ্চে গিয়ে বসে। আর ঠিক সে সময় সে দেখতে পায় দূরে খুব ঝামেলা, কতজন লোক মিলে একটা লোককে মারছে। হঠাৎ করেই বউটার মনে হয় তার স্বামী নয় তো, তাই সে তাড়াতাড়ি ছুটে যায় সেই দিকে। কাছে আসতে দেখতে পায় ভাবনাটা মিথ্যে নয়, এটা ওরই স্বামী। আজ 2 মাস পর তাকে সে দেখল, কিন্তু তার স্বামীকে এমন মার মেরেছে যে তার মুখ হাত থেকে গল গল করে রক্ত পড়ছে। বউটা তাড়াতাড়ি করে এগিয়ে গিয়ে তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু অতগুলো লোক তার স্বামীকে যেন একেবারে ঘিরে ধরে রেখেছিল। ওকে ছেড়ে দাও, ও সব টাকা শোধ করে দেবে। এইরকম ভাবে মেরো না, মরে যাবে, মরে যাবে। মরে যাক, তোকেও মেরে দেব যদি সামনে এসেছিস। এই কতদিন ধরে আর পালিয়ে বেড়াবি? এই মালটাকে এখানে নয়, শিবতলার মাঠে নিয়ে চল। মেয়েটা অনেক কাকুতি মিনতি করে, কিন্তু তারা কেউ শোনে না। এক সময় আপের ট্রেন দ্রুত এগিয়ে আসে স্টেশনের দিকে। যারা টাকা পেত তাদেরও কোনো ভ্রুক্ষেপ নেই যে ট্রেন আসছে। ওদের মধ্যে থেকে একজন, এ বিরাট গুলোচ্ছে তোরে, তবে রে কথাটা বলে সজোরে তার পেটে লাথি মারে। বউটি যন্ত্রণায় কোকিয়ে ওঠে। যে মেরেছে সেও অতটা ভেবে চিনতে মারেনি মনে হয়। বউটির যৌনাঙ্গ থেকে রক্ত বের হতে থাকে, আর সে একদম গিয়ে পড়ে রেল লাইনে। সাথে সাথেই ট্রেনটা ওর বুকের ওপর দিয়ে চলে যায়। তারপর দিন পুলিশ আসে। তারপর থেকে পুলিশ 1 সপ্তাহ ধরে খোঁজ করে সেই লোকগুলোর, কিন্তু ওরা একেবারে নিরুদ্দেশ হয়ে যায়। এরপর যিনি এইখানে স্টেশন মাস্টার ছিলেন, তিনি কয়েকদিন ধরে একটি মেয়েকে রোজ রাতে 1টার সময় হেঁটে যেতে দেখেছে। তার কান্নার আওয়াজ, তার কষ্টের চিৎকার সেই স্টেশন মাস্টার শুনতে পেয়েছে। তবে সে কিন্তু কারোর ক্ষতি করেনি।
সেদিন রাতে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে সেই স্টেশন মাস্টার। কিসের একটা চিৎকারে স্টেশন মাস্টার দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। তখন বাইরে নিকষ কালো অন্ধকার। সে খানিকটা এগিয়ে আসে। তার হাতে ছিল একটা বড় টর্চ লাইট। হঠাৎ সে দেখতে পায় কাঠের বেঞ্চে কেউ একটা বসে আছে। কে ওখানে? কে কে বসে আছে ওখানে? লোকটি কাঠ হয়ে বসে থাকে, কোনো শব্দ করে না, নড়ে না, চড়েও না। স্টেশন মাস্টারটি সেই লোকটির গায়ে হাত দিতেই ধপ করে বেঞ্চ ছেড়ে মাটিতে পড়ে যায় আপনা আপনি। স্টেশন মাস্টার সেই ভয়ে ছুটতে পালিয়ে যায়। এই পর্যন্ত বলে বুড়ি থামল। আমরা কাহিনী শুনতেও যাইনি, তাও উনি ফরফর করে বলে গেলেন। যাই হোক, ভালোই হয়েছে। আচ্ছা, আপনি কি করে এই এত কথা জানলেন? তার কারণ আমি এই স্টেশনে অনেক বছর ধরে আছি। ওই স্টেশন মাস্টারের সাথে আমার কথা হতো। সেই বলতো, উনি মাঝে মাঝে আমার কাছে হাত দেখাতেন। তার মানে আপনি তান্ত্রিক সন্ন্যাসিনী, কিন্তু বেশভূষায় এমন থাকেন যে মনে হয় পাগলি। বলছি, এইরকম ময়লা কাপড় চোপড় পরেন কেন? পালা পালা এখান থেকে, বিপদে পড়বি। দূরা দূরা বলছি। সব যখন শুনলি, তোদের কি একটুও ভয় ডর নেই? আমি কি মিছে কথা বলছি? ভয় সত্যিই লাগছে বুড়ি, কিন্তু পালাবার তো কোনো জায়গা নেই। তাই ভাবলাম আপনার কাছে বসে থাকি। আপনি তো তান্ত্রিক সন্ন্যাসিনী, যদি আপনি বাঁচাতে পারেন। কালমুকো জানোয়ার, তোদের অনেক আগেই আমি চলে যেতে বলেছি। সেই কত ঘন্টা আগে। তোরা মরবি। অনেকক্ষণ আগেই চলে যেতাম, কিন্তু আমার এই বন্ধু বিশাল হ্যাকাতে, ও কোনো মতেই যাচ্ছে না। ও যাবে কি করে? ও যদি চলে যায় তাহলে গল্পের শেষ দৃশ্য তো ব্যর্থ হয়ে যাবে। কাহিনীও তো ফুটবে না ওর। ওর লেখা ওখানে শেষ হয়ে যাবে। মানে? ও এখানে কাজের ধান্দাতে আসেনি। আসল উদ্দেশ্য হাড়ভাঙি স্টেশনে আসা আর রহস্য পর্যবেক্ষণ করা। হেই, তবে তুই যে বললি তোর মার শরীর খারাপ। কোনো শরীর খারাপ নয়, তোদের মিছে কথা বলছে, যাতে তোরা দুজনে এই স্টেশনে ওর সাথে আসতে পারিস। ওর পকেটে ইতিমধ্যেই যে ফোনটা আছে, তাতে ও আমার কথা রেকর্ড করে নিয়েছে, যাতে বাড়ি গিয়ে খুব সহজে ও গল্পটা লিখতে পারে। তবে বাচ্চা, কোনো লাভ হবে না। আমার কথা তোমার ফোনে যে উঠেনি। আমি অবাক হয়ে ফোন বার করে দেখতে লাগলাম। হ্যাঁ, সত্যিই কোনো রেকর্ড হয়নি। এ কি করে সম্ভব? খল খল করে হেসে উঠল সেই বুড়ি। হবে না, কোনো কিছু হবে না। নে, ওই দেখ, ট্রেন আসছে। দেখ দেখ। কানে বাজলো ট্রেনের ঘন্টা। তবে সেটা বাম দিক দিয়ে আসছে না ডান দিক দিয়ে তা ঠাউর করতে পারলাম না। ট্রেন এগিয়ে আসছে। চলন্ত ট্রেনে উঠবো কিভাবে? এই ট্রেন থামবে না। চলন্ত ট্রেনে উঠতে পারলে উঠ তোরা। রেডি থাকো, ধরতে হবে ট্রেন। এই এত রানিং ট্রেন ধরবো কিভাবে?
আগে মালগুলো ছুঁড়ে দেব, স্পঞ্জের জিনিস কোনো ক্ষতি হবে না, তারপরেই উঠবো। উঠতেই হবে আজকে রে। সব তোর জন্য হলো, মরলে তোর জন্য মরবো। তোর ওই গল্প বস্তার মধ্যে পুরে রাখ হারামজাদা। গল্প মারাচ্ছে, নেহাত ভাগনা হোস তাই খিস্তি মারতে পারছি না। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গিয়েছে, আমরা রেডি হয়ে গেলাম। তবে আমি একবার পিছনে ফিরে দেখলাম সেই বুড়ি আর নেই, কোথায় যেন উধাও হয়ে গেছে। ট্রেন আমাদের সামনে দ্রুত আসছিল, ঠিক সেই সময় নিমেষের মধ্যেই হঠাৎ করেই যেন ট্রেনের গতি কমে গেল। আমরা অবাক হয়ে গেলাম। তাড়াতাড়ি করে ট্রেনে উঠতেই সাথে সাথে ট্রেনটা ছেড়ে দিল, যেন মনে হয় আমাদের ওঠার জন্য সেই ট্রেন অপেক্ষা করছিল। ট্রেনের কামরা পুরোই ফাঁকা, শুধু আমরা তিনজন পড়ে আছি। মনে মনে ভাবলাম, বেঁচে গেলাম। সত্যি কাহিনী বস্তায় পড়ে রাখি, দরকার নেই, আর জীবনে এখানে আসবো না। গোপাল আমার কানের কাছে এসে বলল, ভাই, কাল যে আমার পরীক্ষা নেই, আর আমি যে তোর সাথে যুক্ত আছি এটা দাদাকে বলিস না। মনে মনে ভাবছিলাম সেই দিনের কথা। এমন একটা জায়গায় কাজে যাচ্ছি যে জায়গাটা এমনি ফেমাস, কি বল? হ্যাঁ ভাই, তবে পিন্টুদা কিন্তু জানে না। না জানুক, একবার ওই স্টেশনে পৌঁছাতে পারলেই ব্যাস, কি আছে সেটা সচক্ষে পর্যবেক্ষণ করা যাবে। তারপরই আমি গল্প লিখব। মনে থাকে যেন, যে করেই হোক ওই স্টেশনে যেতেই হবে। ট্রেনের আওয়াজে ভাবনাটা কাটল। হাওয়ার গতিতে ট্রেনটা চলছে। হঠাৎ চোখে পড়ল কামরার এক কোণের বেঞ্চিতে সেই বুড়িটা বসে আছে। মুহূর্তের মধ্যে আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল ভয়ে। সে যেন আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে, আর খলখল করে হাসছে। আমি সাথে সাথেই পিন্টু মামার গোপালকে দেখাতে গেলাম, কিন্তু তারপরেই দেখলাম কই, কেউ নেই তো। গাড়ি ছেড়ে ৩-৪টে স্টেশন চলে এলো। আমরা তিনজন সেই এক জায়গায় পড়ে রইলাম। হঠাৎ করে মনে হলো ট্রেনটা আর ছাড়ছে না কেন? কোন প্ল্যাটফর্মে থামলো? পকেট থেকে ফোন বার করে দেখলাম রাত 2:45। আমরা তিনজনে ট্রেনের বাইরে উঁকি মারতেই চমকে উঠলাম। সেই ল্যাম্পপোস্টের আলোটা দপদপ করছে, খড়খড় করে কিছু আওয়াজও হয়ে চলেছে। আর যেন মনে হচ্ছে টিকিট কাউন্টারটা অন্ধকার, ঠিক সেইখানে যেন মনে হচ্ছে কেউ যেন দাঁড়িয়ে আছে। আরে আরে, আমরা তো সেই জায়গায় এসে পড়লাম। হায় রে হাড় ভাঙি, কি দিন দেখালে। দূরের কোন জায়গা থেকে আবার সেই পুরুষ কণ্ঠে চিৎকার শোনা গেল, পালাও পালাও, ও চলে এসেছে, শেষ করবে, চলে এসেছে ও, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না, যে যেখানে পারো পালিয়ে যাও, ও বহুরূপী, ও হলো বহুরূপী, খুব সাবধান। আরে, ট্রেন তো দিব্যি অনেকক্ষণ চললো, তাহলে থামলো এখানে কেন? ট্রেন থেকে নামলাম। হঠাৎ করে মনে হলো স্টেশনটা কেমন যেন পরিবর্তন লাগছে। পায়ের নিচে সিমেন্টের রাস্তা নেই কেন, ইটের রাস্তা বলে মনে হচ্ছে। আর আর স্টেশনের মাথায় টিনের ছাদ কেন? ওই তো হলুদ বোর্ডের উপর লেখা আছে হাড়ভাঙি স্টেশন। এরকম কি করে হলো? জায়গাটার এত পরিবর্তন। আমরা হঠাৎ করে দেখলাম স্টেশনটা আলোয় ঝলমল করছে, সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। এ যেন এক মিরাক্কেল। ঠিক সেই সময় আমাদের চোখে পড়ল দূরে কোনো এক মহিলা রেল লাইন দিয়ে হেঁটে আসছে, এবং ঠিক তার পেছনে চিতার মতন ছুটে আসছে ট্রেন। কিন্তু তাতে মেয়েটার কোনো ভক্ষেপ নেই। আমরা শুধুই দেখতে থাকলাম। তাকে বাঁচাতে চাইলেও আমরা কিছুতেই পারছি না।
কেউ যেন আমাদের তিনজনের পাটা শক্ত করে চেপে ধরেছে। ট্রেন দ্রুত এগিয়ে এলো এবং সাথে সাথে মেয়েটার উপর দিয়ে চলে গেল। ঠিক তারপরেই একটা কান্নার চাপা শব্দ শোনা গেল। আমরা যেন চোখের সামনে দেখতে পাচ্ছি সেই মেয়েটা কিভাবে মরেছে। তারপরেই আরো একটা অদ্ভুত ব্যাপার ঘটল। এটা যে আমরা স্বপ্নের মতন দেখলাম, তবে সেটা সত্য নয়। আসল সত্য আমরা আবারও দেখলাম। ছেড়ে দাও, আমার স্বামীকে ছেড়ে দাও। 30,000 টাকা পাই তোর স্বামীর কাছে, চল তাহলে একটা রাত আমার সাথে কাটাবি, পুরো লুটে নেব তোকে। তাহলে সব শোধ হয়ে যাবে। কিরে, তোর সাহস কি করে হয় তুই এরকম একটা নোংরা কথা বলিস? যমুনা, আমাকে তুই চড় মারলি? এত বড় সাহস! দেখ এবার কি রকম নাটক করি। বিরাট গুলোচ্ছে তোরে, হ্যাঁ? তবে রে, এইভাবে আমাকে হত্যা করে না, জেনে বুঝে নয়, ইচ্ছাকৃতভাবে আমাকে হত্যা করে। তারপর আমার স্বামীকেও হত্যা করে। আমার স্বামী মদ মাতার লোক। তাহলে এতগুলো টাকা কেন দিয়েছিলিস তোরা? কাকে বলে দিয়েছিলিস? আমরা যেন ফিরে গিয়েছি 1990 সালে এবং মহাভারতের সঞ্জয়ের মতো দিব্য দৃষ্টি পেয়েছিলাম। অন্যায় হয়েছে, মেয়েটার সাথে বড় অন্যায় হয়েছে। হঠাৎই চোখের পলক ফেলতেই সবকিছু যেন আবার পরিবর্তন হয়ে গেল। সেই পোস্টারের লাইটটি তখন ধপধপ করতে লাগলো এবং আমাদের সামনের ঠিক উল্টো দিকের প্ল্যাটফর্মে শূন্যে ভেসে আছে কোনো এক ছায়া। অন্ধকারে তাকে দেখা গেল না। হঠাৎ করেই কোথায় থেকে একটা লালচে আলো জ্বলে ওঠে। সেই আলোর অতি সামান্য অংশ এসে পড়ে এদিকে। আর ঠিক তখনই আমরা দেখতে পাই শূন্যে ভেসে থাকা মানুষটাকে। মানা করেছিলাম আসিস না। এখানে কেন এলি হারামিরা? মরতে চলে এলি তো? অবাক হয়ে যায়, মাথা ঘুরতে থাকে আমাদের। এ তো সেই লোক যে আমাদের সাথে রাস্তায় দেখা করেছিল। এ তো তিনি যে কিনা আমাদের এখানে আসতে বারণ করেছিল, বুঝিয়েছিল, অনুরোধ করেছিল। হাড়ভাঙি স্টেশন খুব খারাপ। একমাত্র স্টেশন মাস্টার ছাড়া আর ওখানে কোনো মানুষ থাকে না, বুঝলে? তাও সে স্টেশন মাস্টার সন্ধ্যা নামার আগেই ভয়ে পালিয়েছে মনে হয়। এখন ওই স্টেশন পুরোই ফাঁকা। দেখো, আমি তোমাদের দুজনের পরিস্থিতিটা বুঝতে পারছি, তবে নিজেদের বিপদ নিজেরা ডেকে এনো না। এ কি করে সম্ভব? ভাবতে পারছি না কিছু। ওই জন্যই কি তাহলে এই লোকটি বাড়ির মধ্যে না প্রবেশ করে ওই অন্ধকারে রাস্তা ধরে একা একা চলে গিয়েছিল? এই স্টেশন আমার জীবন শেষ করেছে। রোজ মানুষের পায়ে জুতো পরিষ্কার করেছি, কিন্তু কেউ কোনোদিনও মূল্য দেয়নি। হাসি ঠাট্টা তামাশা করে গেছে। টাকা চাইতে গেলে বুকে লাথি মেরেছে। কে বুঝবে আমার কষ্ট? কেউ বোঝেনি। পুরো স্টেশনের মানুষ এসেছে আমাকে দেখে। হকারি করেছি ট্রেনের মধ্যে। জামা প্যান্ট নোংরা দেখলে দূর দূর করে।
না, আমার গা থেকে গন্ধ বেরোচ্ছে নাকি? হ্যাঁ, আমার গা থেকে গন্ধ। আমি কি পাপ করেছি যে আমাকে দেখলে হাসতে হবে? তাই রাগে কষ্টে এই রেল লাইনে নিজের মাথা দিয়ে দিলাম। ট্রেন এসে আমার বডিটা দুটুকরো করে দিল। কষ্টের জ্বালা, বড় কষ্টের জ্বালা। তাই যখনই কাউকে হাসতে দেখি মাথায় রক্ত উঠে যায়। শেষ করে দি তাকে। তোদেরও আমি শেষ করব। তোরাও মানুষকে দেখে অনেক হাসাহাসি করিস, তোদেরও ছাড়বো না। এই স্টেশনে যে পা দেবে তার মৃত্যু নিশ্চিত। আরে আরে, এ তো সেই লোক যে আমার সাথে কথা বলেছিল। না পিন্টু মামা, এ সেই লোক। এই এই লোকটিকে বিয়ে বাড়ির মধ্যে আমি কোথাও দেখিনি। খালি খাওয়ার পর বাইরে বেরিয়ে আসার সময় একে প্রথম দেখেছিলাম। ওই জন্যই তখন বলছিলাম না। আরে আরে, আমি তো ভেবেছি বাড়ির লোক, আর উনিই তো আমাদের টাকা পেমেন্ট করলেন। সব কিছু কেমন যেন গন্ডগোল হয়ে যেতে লাগলো। আমরা আর এক বিন্দু দাঁড়ালাম না, ছুটতে আরম্ভ করলাম। জানি না কোন দিকে ছুটে চলেছি। পিছনে তীব্র গর্জন আর ভয়ানক হাসির শব্দ ভেসে আসছে। এমন সময় আমার কানের কাছে কেউ যেন বলল, বলেছিলাম না, পালা পালা। দেখলি তো, তাড়াতাড়ি রেল লাইন পার করে সামনের ভাঙা রাস্তা ধরে ওই মা মনসার মন্দিরটা পার কর, তবেই তোরা বাঁচতে পারবি। ওর দৌড় ওই অবধি গিয়ে থেমে যাবে। বুঝতে পারলাম কাদা বুড়ি আমার কানের কাছে এসে কথাগুলো বলি হাওয়ার মতন উড়ে গেল। আমরা তাড়াতাড়ি ছুটতে লাগলাম। পিন্টু মামা আর গোপাল আমার পিছনে ছিল। আমি যেদিকেই ছুটে যাচ্ছি সেই দিকে যাচ্ছিল ওরা। পিছন থেকে মাঝে মাঝে ভেসে আসছে ওই লোকটির তীব্র চিৎকার, এই কাদা বুড়ি, সামনে থেকে সরে যা, সরে যা। এই যমুনা, যমুনা সরে যা বলছে। আমি কাউকে ছাড়বো না, সরে যা, সরে যা। আজ তোরা ওদেরকে আমার হাত থেকে বাঁচাতে পারবি না, খেতে দেয় না। সরে যা, সরে যা। ওরা তিনজন নির্দোষ। ও তো তোর কোনো শত্রু নয়, তবে কেন ওদের মারবি? ছেড়ে দে, ছেড়ে দে শম্ভু, ছেড়ে দে ওদের। এইভাবে গর্জন চিৎকার চলতেই থাকলো। আর আমরা এক সময় মা মনসামার মন্দির পেরিয়ে চলে এলাম। সে চিৎকার করতেই থাকলো, কিন্তু আমাদের আর কিছুই করতে পারলো না। ছাড়বো না, ছাড়বো না কাউকে, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না কাউকে, কাউকে ছাড়বো না, কাউকে না। তারপর বেশ কিছুদিন কেটে গেল। একদিন খবরের কাগজে হঠাৎ চোখ পড়ল, ক্যানিং হাড়ভাঙি স্টেশন নতুন করে নাকি চালু করছে। আপাতত 12টি যাত্রীবাহী ট্রেন এই স্টেশনে থামবে। স্টেশনের কাজ খুব শীঘ্রই শুরু হবে। জানি না কাহিনীটি আমি লিখতে পারবো কিনা, তবে সেই রাত্রি ছিল আমার জীবনে এক নতুন অভিজ্ঞতা। ভাবছি সেই ঘটনাটা না লেখাই ভালো। শুনছিলেন আজকের গল্প তন্ময় সরকারের লেখা হাড়ভাঙির স্টেশন। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, এবং আরও নতুন নতুন নানান ধরনের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে সেট করে নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।